আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সরকারের কেউ কেউ বিএনপিকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টায় লিপ্ত, এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, ষড়যন্ত্র করে কাউকে ফায়দা লুটতে দেয়া হবে না। আর ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত খান আলামিনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর জন্য স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনকে দায়ী করে আসছে বিএনপি। 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। এ প্রক্রিয়া সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দিয়ে তাদের দোসর বানানোর অপচেষ্টা হচ্ছে, অথচ স্বৈরাচারের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছে বিএনপি। ওরা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। রাজনীতিতে বিভেদ বাড়তে থাকলে গণতন্ত্র ফেরানো কঠিন হয়ে পড়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অহেতুক বিতর্ক বিভেদকে বাড়িয়ে দেয়। এমন কিছু করবেন না যেটা যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। খান আলামিন, আরটিভি, ঢাকা। ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছড়িয়ে দিয়েছিল। তিনি আরও বলেন, গণতন্ত্র বিরোধী এবং জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার গত 5 আগস্টে ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের নামে 26 লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আওয়ামী লীগের করা 2 কোটি ভুয়া ভোটার বাতিল এবং নতুন ভোটার তালিকার দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরায়েসি। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15 বছরে দলটির 2 জন আমির সহ 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, তবুও তারা মাথা নত করেনি। জালেমরা পালালেও দেশে ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানান তিনি। আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ তাআলা লাজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। একই জেলায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, একই জেলায় সবকিছু আছে, আরেক জেলায় কিছুই নাই, এটা কোন ধরনের ইনসাফ?
শরীয়তপুরে ডামুড্ডা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের আরও পরিশ্রম করার আহ্বান জানান। একটি কালো যুগ আমরা পার করেছি এই 15-16টা বছর। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মানবিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু ভুলুণ্ঠিত করেছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান হালনাগাদের পরিবর্তে নতুন ভোটার তালিকার দাবি জানান। আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই 2 কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না। শুধু গণহত্যাকারী নয়, দেশবাসীর ওপর জুলুমকারী আওয়ামী ক্যাডার, সন্ত্রাসী ও হেলমেট বাহিনীর সদস্যদের খুঁজে বিচারের আওতায় আনারও দাবি জানান রফিকুল ইসলাম খান। বাংলাদেশ কায়েম করতে চাই। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করার দাবিতে সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শুক্রবার সকালে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আশিকুল আলমের রিপোর্ট। শিক্ষকেরা রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী, বেতন পান 13তম গ্রেডে। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশে অংশ নিয়ে আক্ষেপের কথা জানান সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা। আপনি ভালো কিছু আমাদের কাছ থেকে আশা করবেন, বাট আমাদেরকে ভালো রাখবেন না, তাহলে হয় না। কোমলমতি শিশু সারা বাংলাদেশের, এরা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে না। তো যেখানে ভিত্তি তৈরি হবে না, সেখানে ভবিষ্যৎ চিন্তাই করা যায় না। আমরা কিন্তু প্রথম শ্রেণী চাচ্ছি না, 2য় শ্রেণীর জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। প্রথম 10টা গ্রেডের মধ্যেও শিক্ষকদের রাখা হচ্ছে না। শহীদ বেদিতে অবস্থান নিয়ে বিকেলে তারা যাত্রা করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে। এ সময় শাহবাগ জাদুঘরের সামনে তাদের আটকে দেয় পুলিশ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আমাদের 10ম গ্রেডের দাবির মেনে নেওয়ার আশ্বাস না দেয় সেই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আমরা আছি এবং সন্তানদের পড়াশোনা করাতে আমরা ব্যর্থ হচ্ছি। 13তম গ্রেডে বেসিক হিসাবে শিক্ষকরা পান 11,000 টাকা, অপরদিকে 10ম গ্রেডের বেসিক 16,000 টাকা। দাবি বিবেচনার আশ্বাসে পরে শাহবাগ থেকে সরে যান তারা। আশিকুল আলম, RTV, ঢাকা। একদলীয় সংবিধানে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব মনে করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে কথা বলেন তিনি। আন্দোলনে নেতৃত্ব দিলেও পরবর্তীতে বঞ্চিত হওয়ার আক্ষেপ জানান বেসরকারি শিক্ষার্থীরা। সাকিবুর রহমানের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন থামাতে গেল বছর 17 জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধের পর আন্দোলনে নতুন মাত্রা দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনের অন্যতম অংশীদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচি পালন করল সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নিলেও বিভিন্ন সময় বৈষম্যের শিকার বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিপ্লবীরা ঝরে যায়, 9 দফা কারা দিয়েছে, 9 দফা থেকে 1 দফা কারা এনেছে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের সাথে লড়েছে, কিন্তু সেই নারীরা এখন কোথায়? আমরা কোনো নারীকে কেন দেখতে পাচ্ছি না? নারীদের সংখ্যা কেন এত কমে গেল? মুজিববাদ, জিয়াবাদ সহ পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা। প্রাইভেট ইউনিভার্সিটিরা কি করেছে তা পাবলিক জানে, পাবলিক বোঝে, বলার কিছু নাই। সব ধরনের ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব, একতাবদ্ধ থাকবো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হার্ট হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রয়োজনীয় সংস্কারের পর আগামীর যে নির্বাচন হবে সেটিকে অবশ্যই 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 গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যে পরিষদ গঠন হবে সেই পরিষদ বাংলাদেশের পরবর্তী সংবিধান প্রণয়ন করবে এবং সেই সংবিধান অনুসারে পরবর্তী বাংলাদেশ সূচিত হবে। গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই
যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বিচার ও সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় উঠছেন খালেদা জিয়া। মাকে বরণের প্রস্তুতি চলছে তারেক রহমানের বাসায়। সাবেক এই প্রধানমন্ত্রী সার্বিকভাবে অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। আপাতত বাসায় থেকেই তার চিকিৎসা চলবে, তবে তা নজরদারি করবেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি নিজেই। মাইদুর রহমান রুবেল বিস্তারিত জানাবেন। হাসপাতালে প্রিয় দাদি খালেদা জিয়ার সেবা শুশ্রূষা শেষে রাতে বাসায় ফিরছেন তার 3 নাতনি। লন্ডন ক্লিনিকে নিয়মিত রুটিন করে এই কাজ করতেন ব্যারিস্টার জাইমা রহমান, জাফিয়া রহমান ও তাদের ছোট বোন। পরিবারের দাবি, দীর্ঘদিনের একাকিত্ব আর প্রয়োজনীয় সেবা না পাওয়ায় অসুস্থতার সাথে দীর্ঘদিন লড়াই করেছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য চলতি মাসের 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। 17 দিনের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অবশেষে মিলছে কর্তৃপক্ষের ছাড়পত্র। হাসপাতাল থেকে ছুটি পেলেও খালেদা জিয়া সার্বক্ষণিক প্রফেসর জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে ইউকের নিয়ম মেনেই তার চিকিৎসা চলবে। জেনিফার ক্রস ওনারা তত্ত্বাবধানে জিপি তত্ত্বাবধানে রেখে চিকিৎসা চলবে। তবে লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড এবং জন হপকিন্সের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই আপাতত বাসায় চিকিৎসা চলবে বলেও জানান ডাক্তার জাহিদ। ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়, ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আরাফাত রহমান কোকোর পাশাপাশি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়। 2015 সালের 24 জানুয়ারি কোকো কুয়ালালামপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দেশের যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হতো তা ছিল মিথ্যা। এই উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলায় পুরো বিশ্বকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের এক ফাঁকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে দেশের অর্থনীতি, ভারতের সঙ্গে সম্পর্ক ও ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে হাসিনা আমলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ভুয়া বলে অভিযোগ করে তিনি বলেন, হাসিনার এ অনিয়মের পেছনে বিশ্বের দায় আছে। হাসিনা যখন বিভিন্ন সম্মেলনে গিয়ে বলতো বাংলাদেশ প্রবৃদ্ধিতে এগিয়ে গেছে, তখন কেউ তা নিয়ে প্রশ্ন তুলত না বলেই এসব করতে পেরেছে। প্রধান উপদেষ্টা বলেন, প্রবৃদ্ধির হার নিয়ে ব্যক্তিগতভাবে তার খুব একটা ধারণা নেই। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নত করে বৃহত্তর অন্তর্ভুক্তিমূলক ও সম্পদের বৈষম্য নিরসনে তার সরকার কাজ করে যাচ্ছে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। এছাড়া দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব তাকে মর্মাহত করে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস।
তরুণদের কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। তরুণদের শক্তি নতুন দেশ গড়ার হাতিয়ার বলে জানান প্রধান উপদেষ্টা। সামদানি প্রত্যয়, RTV। বৈশ্বিক বাণিজ্য সংস্থা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ LDC থেকে মসৃণভাবে উত্তরণের জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো-উইয়েলা। একই সঙ্গে শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করার জন্য উদ্বুদ্ধ করবে বলে জানানো হয়। শুক্রবার WTO মহাপরিচালক সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এসব কথা জানান। বৈঠক সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়গুলো নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বন্দরকে বৈশ্বিকভাবে কাজে লাগানো এবং বিনিয়োগের বিষয়েও আলাপ হয়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি হবে না বলেও জানান শফিকুল আলম। যে বাংলাদেশকে ওনারা হেল্প করবেন স্মুথ যাতে WTO LDC থেকে বাংলাদেশের গ্র্যাজুয়েশন হয়, যেগুলো আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি সেই জায়গাগুলো যেন ইনট্যাক্ট থাকে, সেই পুরো বিষয়টাই WTO বাংলাদেশকে হেল্প করবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক ধরনের কথা বলছে যে বাংলাদেশে এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার কারণে বাংলাদেশ একটু বিপাকে পড়বে। উনি এটা উড়িয়ে দিলেন যে এগুলো ট্রাম্পের ফোকাসটা আসলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ছাত্রদল যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী এই হামলা চালায়। পরে হামলায় জড়িত 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় নিউ মার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে মামলা করেন। নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক জানিয়েছেন, মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করলেও পারেনি। আর এই ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে মাল্টি প্ল্যান সেন্টারের সামনে সংঘর্ষের জের ধরে থানায় হামলা বলে জানায় পুলিশ। শুক্রবার বিকেলে বাড়িধারায় অনুষ্ঠিত হয় 5th ওয়ার্কশপ উইথ জান্নাত জুই। প্রখ্যাত স্থপতি আর্কিটেক্ট জান্নাত জুই এবং আর্কিটেক্ট নাজলি হুসাইন এর পরিচালনায় লিড সার্টিফিকেশন অ্যান্ড সাস্টেইনেবল আর্কিটেকচার বিষয়ক ওয়ার্কশপটি হয়। ওয়ার্কশপে স্থাপনায় লিড সার্টিফিকেশন অ্যান্ড সাস্টেইনেবল আর্কিটেকচার এর গুরুত্ব তুলে ধরা হয়। ওয়ার্কশপে রেজা মার্বেল অ্যান্ড গ্রানাইট এর ম্যানেজিং ডিরেক্টর শামীম রেজা সহ দেশের বিশিষ্ট আর্কিটেক্টস বৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। দেশের উদীয়মান চিত্রশিল্পী আলীর প্রথম একক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি এক্সিকিউটিভ হলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আত্মসৌন্দর্য উন্মোচন শীর্ষক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমিরেটাস অধ্যাপক ও দেশের প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী। প্রদর্শনীতে চিত্রশিল্পী আলীর ভাবনা, অভিজ্ঞতা এবং শিল্পের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। এটি শিল্পীর চিত্রকর্মগুলোকে মহিমান্বিত করেছে বলে মন্তব্য করেছেন শিল্পবোদ্ধারা। প্রদর্শনীতে শিল্পী আলীর প্রায় 40টি শিল্পকর্ম স্থান পেয়েছে। 24-25 জানুয়ারি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের 3 দিনের মাথায় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশি সহ 538 জনকে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে স্থগিতাদেশ দিল দেশটির আদালত। সামদানি প্রত্যয়ের রিপোর্ট জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অভিবাসী দমনে কাজ শুরু করে তার প্রশাসন। বৃহস্পতিবার বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে 538 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। নিজ দেশে পাঠানো হয় আরও শতাধিক অভিবাসীকে।
অভিবাসী ধরপাকড়ে আতঙ্ক ছড়িয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটিতেও। নিউ ইয়র্কের ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত ফুলটন থেকে পরিচয়পত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় 4 বাংলাদেশিকে। অবৈধ অভিবাসীরা যাতে হাসপাতাল বা গির্জায় লুকিয়ে থাকতে না পারে সেজন্য এসব স্পর্শকাতর জায়গাতেও চালানো হচ্ছে তল্লাশি। প্রেসিডেন্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রাপ্তি বাতিলে আদেশ দেন ট্রাম্প। তবে বৃহস্পতিবার এ আদেশ সাময়িক স্থগিত করে ওয়াশিংটনের একটি আদালত। এছাড়া 22 অঙ্গরাজ্যে এ আদেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ভাই রবার্ট এফ কেনেডি ও নাগরিক আন্দোলনের বিশ্ববরেণ্য ব্যক্তি মার্টিন লুথার কিং হত্যা রহস্য তদন্তের নথি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 45 দিনের মধ্যে নথিগুলো প্রকাশের আদেশ দেন তিনি। এদিকে সাপে নেউলে সম্পর্কের দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে আবারও দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে কিম জং উনকে স্মার্ট বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। খেলার খবর। সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মিশন নিয়ে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সিড কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ বাংলাদেশ সময় শুরু রাত 12টায়। প্রথম ম্যাচে হার নিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখে নিগার সুলতানার দল। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। এদিকে শেষ ম্যাচে হারের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবীয় নারীরা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।